আপনারা অনেক আমার চেয়ে অনেক গুণী সাংবাদিক এখানে আছেন, আপনারা জানেন। এখানে জেলা প্রশাসক মহোদয়, ইওনো মহোদয়, আমার বড় ভাই মোশাররফ ভাই, হাসান ভাই, রফিকুল ভাই এবং লাবলু ভাই, মতর হোসেন লাবলু ভাই সহ অনেক গুণী মানুষ আছেন। আমি সময় নষ্ট করতে চাই না। আমি শুধু বলবো, সকাল 10:30টায় জেলা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সমবেত হয়। আপনারা জানেন যে সেই সময় সমবেত হওয়াও কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল ছাত্রদের জন্য। এখানে আমার ছোট ছেলে রয়েছে, পুলিশ লাইন্সের সেকেন্ড ইয়ারের ছাত্র, সে নিজেও ওই মিছিলে ছিল। আমি গর্বিত যে আমার সন্তান আমাকে বলেনি, অথচ সে তার বন্ধু বান্ধব সহ সেই মিছিলে। প্রথম সেখানে যখন সমবেত বিভিন্ন পথ দিয়ে আসতেছিল ছাত্ররা, তাদেরকে পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে বাধা দিচ্ছিল। কেউ স্কুল ব্যাগ রেখে, কাপড়ের ব্যাগ কিংবা কোথাও ব্যাগ রেখে কলেজ বা স্কুলের পোশাকটা পাল্টিয়ে অন্য পোশাকে খুব কৌশলে তারাও কিন্তু জমায়েত হচ্ছিল জেলা স্কুলের সামনে। তারপরে সেখানে যখন কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতি, তখন কিন্তু কিছুটা নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ঢিলে হয়ে আসে। তারপরে যখন তারা মিছিল সহকারে প্রেস ক্লাবের দিকে আসতে থাকে, প্রথম তাদেরকে অ্যাটাক করা হয় ক্যাপ্টেন বাকুলজি নামে যে একটি দোকান রয়েছে পুলিশ লাইন্সের সামনে, সেখানে কয়েকজন ছাত্রকে এমন নির্মম ভাবে পুলিশ আঘাত করে, আমরা কিন্তু সেটি সহ্য করতে পারি না। আমরা তখনও সেটি লাইভ দেখাই, যে লাইভটি আপনারা দেখেছেন আল জাজিরার একজন উপস্থাপিকা দেখাইতে গিয়ে দেখাতে গিয়ে সে কিন্তু চোখ মুছতেছিল, কথা বলতে পারছিল না। এমন করে একজন ছাত্রর ঘাড় মটকে ধরা হয়েছিল। এসআই এজাজ, যে এজাজের কথা আমি পরে আসি, যাই হোক। তারপরে প্রেস ক্লাবে গিয়ে সমবেত হয়। সেদিন অবাক হয়ে যায়, রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে ছুটে আসে প্রেস ক্লাব। ওই অঞ্চল জাহাজ কোম্পানি মোড় থেকে স্টেশন রোড জাম হয়ে যায়। তারপরে সেই মিছিলটি আচমকা যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে। তখন আমরা বুঝতে পারি মেবি কিছু একটা ঘটতে পারে, কারণ আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের যে অন্য সহকর্মীরা আছে তাদের মাধ্যমে আমরা জেনেছি সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং পুলিশ একদম খুবই একটা ভয়াবহ অবস্থান নিয়েছে। তাদের হাতে অস্ত্র রয়েছে, ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র রয়েছে, শুধু ধারালো অস্ত্র না, আগ্নেয়াস্ত্র তাদের কাছে রয়েছে। এই ইনফরমেশন আমরা পাই। অনেকে আমাদেরকে তাদের ছবি তুলে কিন্তু হোয়াটসঅ্যাপও দিল। যাই হোক, পরে আমরা ভাগ করে নিলাম, আমরা ক্যামেরাম্যানদেরকে মিছিলের সামনে, আমরা মধ্যখানে, কারণ যদি সামনের কোনো দৃশ্য মিস না হয়, মধ্যখান থেকে পিছনে যদি কোনো ইয়ে হয়, তাহলে অন্তত মোবাইল দিয়ে যেন আমরা ধারণ করতে পারি। দুইটা আপনারা জানেন যে সময় খবর প্রচার হয়, দুপুরের খবর। আমাকে বলা হলো যে আপনি লাইভে দাঁড়ান। আমি বললাম যে অলরেডি গোলাগুলি শুরু হয়েছে, বৃষ্টির মতো ঢিল আর টিয়ারশেল। ক্যামেরাম্যান কোথায়, আমি কোথায়, এই মুহূর্তে কানেক্ট করতে পারছি না। বলছে আপনার ক্যামেরাম্যান লাইভ ফিড পাঠাচ্ছে, আপনি টেলিভিশন আসেন। আমরা তখন ফোনে নেই, আমি হেডফোন দিয়ে ফোন কানেক্ট করে অফিসের সঙ্গে সেই বর্ণনা দিচ্ছিলাম। অফিস বলতেছে আপনি ফিড দেখেন। ফিড কি? ফিড অলরেডি গুলি শুরু হয়ে গেছে, আপনি কোথায়? আমি বললাম যে আমি মিছিলের এই প্রান্তে, ও ওই প্রান্তে। তখন আমার পাশে একজন সহকর্মী ছিল, তারে বললাম তুমি তাড়াতাড়ি নেটওয়ার্কটা অন করো। আমার কিন্তু তখন অডিও অফ করেছে অফিস, শুধু ওই ফিডটা ছিল। তখন দেখলাম ভয়াবহ অবস্থা। তখন বর্ণনা দিতে আমি পার্কের মোড় পেরিয়ে আমার ক্যামেরাম্যানের কাছাকাছি যাই, কিন্তু ক্যামেরা এবং রিপোর্টার মাইক্রোফোন ধরে যে সামনে দাঁড়ার সেই পরিবেশটা সেই মুহূর্তে ছিল না। এটি নিউজের আর কখনো দেখিনি। ঢাকার বাইরে লাইভ 3 মিনিটের বেশি করে, সেই দিন তারা 6 মিনিট 42 সেকেন্ড লাইভ করেছে। যে লাইভটি সত্যিকার অর্থে আমি তো ওই মুহূর্তে দেখতে পাইনি, আমার ক্যামেরাম্যান দেখেছে। তারপরে যখন 3টার দিকে আমি যখন ইউটিউবে যখন আমাদের আপ করেছে, সেটি দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আসলে একটি ছাত্র একদম সেই পরিবার থেকে এসেছে, সে কিভাবে তার আগে তাকে কয়েকবার পুলিশ নির্যাতন করেছে, সর্বশেষ সব সঙ্গীরা সরে গেছে, একা কিভাবে একদম, আমি যদি বলি ব্ল্যাঙ্ক রেঞ্জ। পুলিশ যেখানে ছিল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে, সামনে রাস্তা আপনারা জানেন, ওখানে ডিভাইডার আছে,
একটা রাস্তার ডিভাইডার খুব বেশি দূর না, খুব বেশি 36-40 ফিটের মাঝখানে একটা ডিভাইডার, সেই ডিভাইডার পেরিয়ে এসে সামনে এসেছে। এবং আপনারা আপনারা জানেন কিনা জানি না, এই রাবার বুলেট যখন ছোড়া হয় তখন যদি তার রেঞ্জের মধ্যে থাকে, সেই রাবার বুলেটের রেঞ্জ হয় 5000 থেকে 6000 কিলোমিটার বাতাসের গতিবেগে সেই রাবার বুলেটটা যায়। যদি দূরে না থাকে, রাবার বুলেটের যে ডিস্টেন্স তার বাইরে যদি না থাকে, এই রাবার বুলেটে সহজে কেউ বেঁচে যাবে এটি কিন্তু মনে করার কোনো কারণ নাই। কারণ বাতাসের বেগে যে ধাক্কাটা এসে লাগে, এই ধাক্কাটা সামলানোর কোনো উপায় নাই। আপনারা দেখেছেন কিভাবে আবু সাইদ সেখানে পড়ে গেছে। তারপরে সবচেয়ে দুর্ভাগ্য, আবু সাইদকে সেখান থেকে যে মেডিকেলে নেবে, তখন কিন্তু আমি ওখানে মেডিকেলে যখন নেওয়ার মতন কোনো যানবাহন ছিল না। ছাত্ররা কাঁদছিল আবু সাইদকে বাঁচাতে হবে। তখন পর্যন্ত আবু সাইদের নামও অনেকে জানে না, কারণ ওই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রীর পাশাপাশি এলাকাবাসী সেখানে যুক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে মেডিকেলে নিতে প্রায় 45 মিনিট সময় লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা তখন ইউনিভার্সিটিতে যখন খবর এসে পৌঁছালো যে আবু সাইদ মারা গেছে, মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। পুলিশ ক্যাম্পাসের ভিতর দিয়ে যেভাবে পালালো, সেই ভিডিও ধারণ আমাদের কাছে আছে, যেহেতু একটা রাষ্ট্রীয় সংস্থা, এটি আমরা দেখাইনি। ছাত্রলীগ যুবলীগ যেভাবে পালিয়েছে, এটি মানে মুহূর্তের মধ্যে পুরা অঞ্চল একদম চকবাজার থেকে আরম্ভ করে পার্কের মোড় থেকে ওইদিকে ক্যাডেট কলেজ, মডার্ন মোড়, লালবাগ, আশেপাশের কৃষি খামার সমস্ত এলাকা কিন্তু দখল করে নিয়েছে ছাত্র জনতা। 3টা পরপর শুরু হয়ে গেল সেই ছাত্রদের যে মানে উন্মাদ হয়ে গেছে। যখন আবু সাইদের মৃত্যুর খবর এসেছে, হঠাৎ করে আমাকে একজন মেডিকেলের ওখান থেকে রিং দিল, মনিরুল ভাই লাশ তো ছিনতাইয়ের চেষ্টা চলছে। 10-12টা ছাত্র, আপনারা দেখেছেন স্ট্রেচারে লাশটা নিয়ে আসতেছিল, রাস্তায় তাদেরকে অ্যাটাক করা হয়, পুলিশ অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে পৌঁছে যাই এবং যেভাবেই হোক যাতে আবু সাইদের লাশ গুম না হয় এবং আবু সাইদের লাশ জন্য পোস্টমর্টেম ছাড়া মেডিকেল থেকে বের না হয়, এটা মিডিয়া কর্মীরা সেদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে। এবং আপনাদেরকে বলি, আমি 2বার টিয়ারশেলে অসুস্থ, আমার একটু শ্বাসকষ্ট আছে, পড়ে গিয়েছিলাম সহকর্মীদের সহযোগিতায়, আগুন জ্বালিয়ে কাগজ জ্বালিয়ে চোখে টোখে দেওয়ার পরে। এবং ইউনিভার্সিটির এক টিচার, সেই টিচার আমাকে একটু স্যালাইন পানি নিয়ে আসার পরে আমি কিন্তু অনেকটা মানে শারীরিক সক্ষমতা ফিরে পাই। যাই হোক, 4টার দিকে মিডিয়ার উপর একটা আক্রমণ আসে। আপনারা জানেন অনেক মিডিয়া দালালি করছিল, যে মিডিয়াগুলোকে খুঁজতেছিল, কারণ তখন ছাত্র জনতা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখন ভিসির বাসভবন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, এবং আমাদেরকে আর ঢুকতে দেওয়া নেই যে আপনারা মিডিয়া ক্যাম্পাসের ভিতরে ঢুকবেন না। আমি সাহস করে যখন রাস্তায় ছিলাম, আমি যমুনার টেলিভিশন আর সম্ভবত বৈশাখী টেলিভিশন আমাদের ওপরও অ্যাটাক করার চেষ্টা করলো, কারণ সবাই চেনে না, একদম ছোট ছোট ছেলে পেলে। তখন আমরা বললাম, রে বাবা আমরা এনটিভি, এই দেখো আমরা লাইভ দেখিয়েছি এইভাবে। কিন্তু আমার সামনে সময় টেলিভিশনের রিপোর্টার রেদন হিমেল এবং ক্যামেরাম্যান তারিকুলকে খুব নির্মমভাবে ক্ষোভের মুখে তাদেরকে লাঞ্ছিত করে। তবে তাদের ক্যামেরাটা আমরা কোনো রকম সেভ করাই দেই। তারপরে আমরা যখন 5টায় লাইভ করব, তার আগে যে ফুটেজগুলো পাঠাচ্ছিলাম, বিভিন্ন ফুটেজগুলো যে আমরা ফিড পাঠাচ্ছিলাম, বারবার বাধার সম্মুখীন হচ্ছিলাম, কিন্তু এক পর্যায়ে এনটিভি বলে আমাদেরকে ছেড়ে দিচ্ছিল। 5টার সময় যখন আমি লাইভে দাঁড়িয়ে গেছি, অফিসের সঙ্গে আমার কানেক্ট হয়েছে, ইনজেক্সটে তারা আমার ছবি দেখতেছে, জাস্ট খালি প্রেজেন্টার আমাকে জিজ্ঞেস করবে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি। এমন সময় আমার লাইভ জ্যাকেট টেনে খুলে দেওয়া হয় যে আপনাকে লাইভ করতে দেওয়া হবে না, কারণ তখন ছাত্র জনতার একটি যুদ্ধাঙ্গী অবস্থান সেখানে ছিল, তাদের হাতে লাঠি সোটা ছিল, তারা ভাবছিল যেটার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট হবে। যাই হোক, তাদেরকে বুঝায় পরে লাইভে দাঁড়ালাম। আমাকে 2জন মুখ বাঁধা এসে হুমকি দিয়ে দিল যে লাইভের 3 মিনিট পর আপনার সঙ্গে কথা হবে। তার মানে কোনো নেগেটিভ গেলে তারা ওইখানেই আর কি, মানে তারা তো ওই সময় আসলে ফেড আপ হয়ে গেছে, তাদের নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমি যখন লাইভ করলাম, লাইভের পরে আমি দেখলাম তারা আমাকে ঘাড়ে নিয়ে নাচা শুরু করলো, ওই মুহূর্তে দুঃখজনক পরিস্থিতিতেও। তারপরে আসলো 17 তারিখ। 16 তারিখের কিছু ঘটনা ডিফেন্স বলেছে। 17 তারিখে একটি মামলা করা হলো। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ধনঞ্জয় মামলা করলেন যে কয়েক হাজার আন্দোলনকারী সঙ্গে বিএনপি জামাত কর্মীরা আবু সাইদকে মেরে ফেলেছে। আমরা তীব্র প্রতিবাদ করলাম এবং এই প্রতিবাদ করতে গিয়ে
পুলিশ কমিশনার ইউনিভার্সিটি থেকে ঢুকে উনি চলে যাচ্ছিল, যেহেতু ব্যক্তিগতভাবে মনিরুজ্জামান সাহেবের সঙ্গে আমার এবং আমাদের কয়েকজনের একটু ভালো সম্পর্ক ছিল, উনি গাড়িতে উঠতেছিল, খুব রিকোয়েস্ট করে ওনাকে আটকায় যে না আমি একটা কথা জানতে চাই, 16 তারিখে আমরা ঘটনাস্থলে ছিলাম, সেই সময় গুলি করার মতন, রাবার বুলেট ছোড়ার মতন, এত টিয়ারশেল ছোড়ার মতো পরিস্থিতি হয়নি, কেন আপনার পুলিশ এটা করলো, এই বিষয়টা যদি একটু বলেন। উনি সে প্রশ্নটা না বলে উনি বললেন যে আমরা তদন্ত একটি তথ্য অনুসন্ধান কমিটি করেছি, তারপরে এই বিষয়ে কথা বলবো। তারপরে মামলার বিষয়টি আরো পরে আমরা জানতে পারি, তখন আমরা চ্যালেঞ্জ করি এবং আপনাদেরকে বলি 17 তারিখে সন্ধ্যার পরে ডিজিএফআই সাদা পোশাকধারীরা আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে তুলে নিয়ে যায়, প্রায় 3.5 ঘন্টা তারা আমাদেরকে ইন্টারোগেশন করে এবং তখন তারা বলে যে আমরা ইন্টেনশনালি লাইভটা দেখিয়েছি। আমি বলি যে দেখেন আমার নিউজ কখন শুরু হয়েছে, আবু সাইদকে গুলি লাগার 3 মিনিট 3 সেকেন্ড আগে আমরা লাইভ শুরু করেছি, 3 মিনিট 3 সেকেন্ড পর আবু সাইদের জায়গায় কোনো পুলিশ হতে পারতো, ইউনিভার্সিটির কোনো টিচার হতে পারতো, প্রশাসনের কোনো কর্মকর্তা হতে পারতো, অথবা সংবাদকর্মী হতে পারতো, এটা তো আমরা জানি না। তারা অনেকভাবে চেক করে আমাদের র ফুটেজ টোটালটা নিয়ে তাদের ল্যাপটপে চেক করে 3.5 ঘন্টা পরে আমাদেরকে আবার প্রেস ক্লাব না পায়রা চত্বরে তাদের গাড়ি দিয়ে নামিয়ে দেয় এবং কর্নেল সাহেব স্পষ্ট করে বলে আপনারা কিন্তু আমাদের দৃষ্টির মনিটরিং এর বাইরে নন, সুতরাং বি কেয়ারফুল। তারপরে 18 তারিখ পুলিশ কমিশনার জেলা প্রশাসক মোবাশ্বের হাসান সাহেব, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উনি বলছে মনির ভাই আমাকে র ফুটেজটা দেন, আমরা র ফুটেজ দিয়েছি। পুলিশের তদন্ত যে টিম হয়েছে তাদেরকে র ফুটেজ দিয়েছি। এনএসআই, আপনারা জানেন মিলিটারি ইন্টেলিজেন্স এমআই নামে একটা ডিপার্টমেন্ট আছে, তারা এবং প্রধানমন্ত্রীর একটি নিজস্ব সংস্থা ছিল, সেই সংস্থার নামটি আমি জানি না, তারা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাবে মানে 18 তারিখ দুপুর পর্যন্ত নানান ভাবে প্রবলেমে রাখে এবং এই ফুটেজগুলো নেয়। আমাকে এবং যমুনা টেলিভিশন রিপোর্টারের উপর, ক্যামেরাম্যানের উপর ওই সময় খুবই মানসিক হ্যামারিং করা হয়েছে। তারপরে 18 তারিখ দুপুরের পর পরিস্থিতি পাল্টে যায়, আবারও ছাত্র জনতারা তারা ইউনিভার্সিটির দিকে যায় এবং এক পর্যায়ে তাদের সঙ্গে ওখানে পুলিশ যখন গোলাগুলি শুরু করে, ছাত্র জনতার সংখ্যা যখন বেড়ে যায়, তখন পুলিশ এবং র্যাবেরও টিম ছিল তারা পিছিয়ে যায়। তখন কিন্তু তাজহাট থানা ভাঙচুর করে, তাজহাট থানার ওসি সহ বেশ কয়েকজন আহত হয়, কয়েকটি গাড়ি ভাঙচুর হয়, কারণ এর মধ্যে ওইখানেই মডার্নের ওই তাজহাট থানার সামনে প্রায় 11 থেকে 12 জন ছাত্র গুলিবিদ্ধ হয়। এই বিক্ষোভের কারণে এটি হয়। যাই হোক, তারপরের ঘটনা বলি, আপনারা জানেন সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো 19 তারিখ শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা ছিল নামাজবাদ তারা মিছিল করবে এবং ওই সময় হেফাজতে ইসলাম চরমনাইর পীর সাহেবের যারা অনুসারী তারা সিটি কর্পোরেশনের সামনে জমায়েত হয় এবং ছাত্র জনতারা যখন প্রেস ক্লাবের এদিক থেকে আসে, যে নির্মম ভাবে এপিসি ট্যাঙ্ক থেকে তাদেরকে গুলি চালানো হয়, এই দৃশ্য আমার মনে হয় যে রংপুরের ইতিহাসে কখনো কেউ দেখেনি, কোনো সাধারণ মানুষ দেখেনি। সেদিন সিটি কর্পোরেশনের কলা বিক্রি করে সবজি বিক্রেতা এবং আমার ক্যামেরাম্যানের আপন মামা, যিনি যার নাম মিলন, মুসলিম উদ্দিন মিলন, তিনি একজন স্বর্ণকার, তিনি বাজার করতে এসেছিলেন, তারা বন্ধ গুলিবিদ্ধ হয়ে উনি নির্মম ভাবে মৃত্যুবরণ করে। এবং সেদিন কিন্তু আপনারা জানেন 18 তারিখে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে মেডিকেলে যাব সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না। আমি দেশ টেলিভিশনের রংপুরের যে ব্যুরো প্রধান ছিল আবু আসলাম ভাই, অনেকে চেনেন, উনি এখন সাংবাদিকতায় দেশ টেলিভিশনে নাই, ওনার বাসা মেডিকেলে পাশে। ওনাকে খুব রিকোয়েস্ট করে আমি বলছি যে আপনি এমার্জেন্সিতে যান। এমার্জেন্সির সেই ডাক্তার আরিফিন, তাকে ধন্যবাদ দেয়, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, উনি 11 জন মৃত্যুর নাম ধাম দিয়েছেন, বাকিদের দিতে পারেননি, কারণ ওই সময় সবার মধ্যে একটা ভীতি কাজ করতেছিল, যার আত্মীয় স্বজন মারা গেছে রেজিস্টার মধ্যে এন্ট্রি করতে না দিয়া ঘাড়ে করে নিয়ে পালাইছে। ডাক্তাররা চেষ্টা করছিল, কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা যেহেতু বেশি তারা প্রতিরোধ করতে পারেনি। সর্বশেষ 19 তারিখে কিন্তু রংপুরে 30 জনের উপরে মৃত্যুবরণ করেছে এবং কত শত গুলিবিদ্ধ হয়েছে, চোখ নষ্ট হয়েছে, পা নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে। এবং মসজিদ থেকে মাইকে বলা হচ্ছিল আমাদের সন্তানরা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে রাস্তায়, আপনারা একটু পানি দিন, আপনারা একটু ইয়ে দিন, এভাবে বলতেছিল। আর সেদিন আমরা লাইভ দেখাতে না পারে কাঁদছিলাম, কারণ সেদিন আমার এই সন্তানটিও নিখোঁজ ছিল। যাই হোক, আমাদের মনে হয়েছে বেঁচে থাকি আর না থাকি, আমার চ্যানেল বেঁচে থাকুক আর না থাকুক, এই সরকারের পতন হোক আর না হোক, এই রক্তের সাথে অতীতে বেইমানি করিনি, আমরা বেইমানি করব না।
আমরা ইনফরমেশন গুলো বিভিন্নভাবে টেলিফোনে, আপনারা 19 তারিখ আমি রাত 1টা নিউজ পর্যন্ত টেলিফোনে, আমি মানে টেলিফোনে ফোনও করতেছিলাম, যেটা ফোনও লাইভ বলে, এইভাবে করতেছিলাম। এবং সেই সময় টেলিফোনে বেইজিং ভিত্তিক যে নিউজ, তাদের যে অফিস, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেছিল, বিবিসি বাংলা, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো। আমরা কিন্তু সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে করে আমাদের দেশে না হোক বাইরের দেশে এই ইনফরমেশন গুলো সম্প্রচার হয়। সব মিলে বলবো, আমার কোনো কৃতিত্ব নেই। যে সম্ভাবনা আপনারা দিয়েছেন, যে সম্বর্ধনা আপনারা দিয়েছেন, এটি আমার কোনো কৃতিত্ব নয়। আমরা জানতাম না আমাদের লাইভে একটি পট পরিবর্তনের এরকম একটি ইতিহাস, দুঃখজনক ইতিহাস, বিরচিত শহীদ আবু সাইদের এই আত্মাহুতির ছবি আমরা সরাসরি সম্প্রচার করব, এটি আমরা পূর্ব প্রস্তুতি বা পূর্ব ইনফরমেশন ছিল না। এটি আমার ক্যামেরাম্যান, এটি তার প্রাপ্য, আর আমি রিপোর্টার হিসেবে হয়তো তাকে নেতৃত্ব দিয়েছি, তার সঙ্গে সমন্বয় করে হয়তো কাজ করেছি। আমার প্রাপ্তিটা অল্প, তার কৃতিত্বটা বেশি। যাই হোক, হাতীবান্ধা প্রেস ক্লাব আমাকে যে সম্মাননা দিয়েছেন, আমি এই সম্মাননার যোগ্য না। তবে আমি মনে করি আমরা যে কাজটি করেছি, ইতিহাস বদল করে দেয়ার যে ইতিহাস এনটিভি সম্প্রচার করেছে, এই কৃতিত্বের মালিক হলো এনটিভি, যেটি আমার প্রাণের প্রতিষ্ঠান। গত বুধবার তারা ঢাকায় ডেকে নিয়ে যায়, যে সম্মান আমাদের দেখিয়েছেন। সেন্ট্রালের তাবাসসুম নুসরাত তাবাসসুম সমন্বয়ক, এবং সেন্ট্রালের আপনারা জানেন যে যখন 6 সমন্বয়ককে আটক করা হয় ডিবি পুলিশে, এবং যখন নাহিদকে দিয়া পড়ানো হয়, নাহিদ ইসলামকে দিয়া পড়ানো হয় যে আন্দোলন স্থগিত করা হলো, তখন যে সমন্বয়ক মূলত ঘোষণা দিয়েছে আব্দুল হান্নান মাসুদ, আপনারা জানেন যে না, আন্দোলন চলবে, কোনো স্থগিত কর্মসূচি নাই, সেই আব্দুল হান্নান মাসুদ এসেছিলেন। আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন, আমি মনে করি এই সম্মান, এই তিস্তা ধরলা সানিয়া যান বিধৌত পলিমাটির যে সবুজ মানে সবুজ যে অঙ্গন, তার নাম লালমনিরহাট। লালমনিরহাটের মানুষ খুব অতিথিপরায়ণ, লালমনিরহাটের মানুষ খুব সংগ্রামী, লালমনিরহাটের মানুষ নুরুল দিনের উত্তরাধিকারী, লালমনিরহাটের মানুষ অনেক ইতিহাস সৃষ্টির। তাই আমি মনে করি এই সম্মান লালমনিরহাটবাসীর, এই সম্মান আমার নয়, এই সম্মান প্রতিটি ছাত্র জনতার। তাই আমরা যে সম্মানটুকু পেয়েছি, এই সম্মাননাটুকু আমরা উৎসর্গ করেছি এই 5ই আগস্ট রেজিম হাসিনার বিদায়ের জন্য। যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, যারা কষ্ট করেছে, আহত হয়েছে, আত্মাহুতি দিয়েছে, এবং যারা আন্দোলন করেছে, তাদের প্রতি আমরা এটি উৎসর্গ করেছি। যাই হোক, অনেক সময় নিলাম। কোনো স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক সময় আপনাদের বিরক্ত করছি। শুধু বলবো, সাংবাদিকতা আমাদের কিন্তু এখন কঠিন দায়িত্ব এসে পড়েছে। যে কথাটি জেলা প্রশাসক মহোদয় বলেছে, আসলে সাংবাদিকরা আগের ট্রেন্ড, আগের নিয়ম, ধরাবাঁধা নিয়ম ভুলে যান। এখন কিন্তু এক একজন সাংবাদিক সংস্কারের বলিষ্ঠ কর্মী, সচেতন পাহারাদার। আপনারা যদি পাহারা দিতে গড়িমসি করেন, আর যদি সমাজের রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, সাংবাদিকরা প্রথম দায়ী আমি মনে করি। কারণ উই আর এ ফ্রন্টার ফাইট, মানে আমরা হলাম সম্মুখের যোদ্ধা, ফ্রন্টিয়ার ফাইটার। আমরা যদি সেই সঠিক চিত্রটা তুলে না ধরি, এখানে বিএনপির নেতা রয়েছেন, জামাতে ইসলামের নেতা রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমরা রাষ্ট্রের মাটি মানুষের জন্য কাজ করতে চাই। আমার চেতনায় হয়তো জাতীয়তাবাদী চেতনা থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিক, আমি যখন মাইক্রোফোন ধরি, আমি যখন ক্যামেরা ধরি, তখন আমি মনে করি আমি একজন গণমাধ্যম কর্মী। আমার মাধ্যমে দেশ দেখবে, আমার মাধ্যমে সারা বিশ্ব দেখবে। এখানে চাতুরতার কিংবা জোড়াতালি দেওয়ার সুযোগ নেই। তাই সাংবাদিকদের অনুরোধ করব, কে বালু দিয়ে ব্যবসা করছে, আসিতেছে, এ ধরনের শিরোনাম দোহাই আল্লাহর আপনারা দেবেন না। অমুক অনেকদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নাই, আসিতেছে, দয়া করে পিছনের দরজা দিয়ে আমাকে ম্যানেজ করেন, এ ধরনের শিরোনাম দেবেন না। একজন অতীতে যদি দলীয় দলদাস করে থাকে, দলীয় ভিত্তিতে সকলের প্রতি অবিচার করে থাকে, তার অবিচারের কাহিনী অকুতোভয় কলম সৈনিকের মতো আমরা প্রকাশ করব। কারণ আপনারা জানেন
রাষ্ট্র কথা বলার সুযোগ দিয়েছে, লেখার সুযোগ দিয়েছে, ছবি দেখার সুযোগ দিয়েছে। তবে এমন কোন নিউজ, এমন কোন ছবি আপনারা যেহেতু সীমান্ত এলাকায় লালমনিরহাট প্রকাশ করবেন না যেটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এই কাজটি আপনারা করবেন না, অনুরোধ করছি। আপনারা জানেন বড়াইবাড়ি সীমান্তে যখন বিএসএফ মারা যায়, সেই ছোট্ট নদী, আমি রৌমারীতে সেই সময় গিয়েছিলাম নিউজ কভার করার জন্য, ছোট্ট নদীটা পার করে লাশ নিয়ে যাবে বুদ্ধি ছিল না। তখন হাত পা বেঁধে বাঁশ দিয়ে হাত পার মধ্যে ঘাড়ে করে যেভাবে আমরা ভার উবাই, ওইভাবে লাশ নদীটা পার করতেছিল মানুষজন। এইটি রয়টারের একজন ফটো সাংবাদিক এই ছবিটি তুলে যখন প্রচার করে, তখন ভারত আন্তর্জাতিকভাবে এবং ভারত এমন চাপ সৃষ্টি করে বাংলাদেশের ওপর যে দেখো আমাদের মানুষকে তো শুধু মেরেছে, মৃতদেহের ওপর কি অমানবিক নির্যাতন তারা করছে। এই ছবি এস্টাবলিশ করে সেদিন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বিডিআর এর ডিজি ফজলুর রহমানকে ক্ষমা চাইতে হয়েছে। তাই বলছি, রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ আমরা করব না। এই রাষ্ট্র গঠনের প্রশাসন বলেন সবার চেয়ে দায়িত্ব কিন্তু আমাদের বেশি, কারণ একজন জেলা প্রশাসক রাষ্ট্রের অনেক কাজ এবং সরকারের, উনি কিন্তু জেলার প্রতিনিধিত্ব করেন, সরাসরি প্রতিনিধি উনি। ওনার কাছে মেসেজটা আমরা কিভাবে পৌঁছাবো? খালি নিউজ করে না, ওনার হোয়াটসঅ্যাপে, ওনার গ্রুপে একটি ঘটনা আমি জেনেছি, আমি সুন্দরভাবে তথ্য সমৃদ্ধভাবে দেব। উনি আবার ওনার যে সোর্স আছে, সোর্স দিয়ে উনি চেক করবে, ইউনো সাহেবকে দেবো, উনি রিচেক করবে, এবং আমরা সাংবাদিকরা আবার ক্রস চেক করে সেটি তখন আমরা অন এয়ার বা প্রচার করব। তাহলে কি হবে? যে সংস্কারের জন্য রক্ত দিয়েছে, সেই সংস্কারের একজন দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে, নাগরিক হিসাবে, দায়িত্বশীল মানুষ হিসেবে, পাহারাদার হিসেবে আমি আমার সঠিক দায়িত্ব পালন করতে পারবো। যাই হোক, আমি জ্ঞান দেওয়ার জন্য বলিনি, আমার জানি না আর কতদিন সাংবাদিকতা করতে পারবো। আপনারা যে সম্মাননা দিয়েছেন হাতীবান্ধা প্রেস ক্লাব সহ, এবং আমার এই সম্মাননা এবং হাতীবান্ধা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে পাটগ্রাম থেকে আমাদের সভাপতি তো কথা বলেছেন ইফতেখার ভাই, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এসেছেন, আমার প্রিয় ছোট ভাই, এনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তফা আছে, সেক্রেটারি বোধ আব্দুর রহিম এই মুহূর্তে বোধ বাইরে, রিফাত আছে সাংগঠনিক সম্পাদক, এখানে অনেকে আছে, এখানে পাটগ্রাম থেকে এসেছে মামুন, এবং আরো অনেকে এসেছে, কালীগঞ্জ থেকে এসেছে, ছোট ভাই মাহফুজ এসেছে, বিটিভিতে কাজ করে। সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে। শুধু বলবো, আমি লালমনিরহাটের সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো চাচা, আমার জন্য দোয়া করবেন। এবং আমি যদি কখনো আপনাদের সঙ্গে সাংবাদিকতা করতে গিয়ে যদি আপনাদের প্রতি দায়িত্ব পালন করতে না পেরে থাকি, খারাপ আচরণ করে থাকি, কিংবা মনোকষ্ট দিয়ে থাকি, এখানে আমার বড় ভাই রয়েছেন, আপনাদের সহ বলছি, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কারণ আমার জীবনের যে ক্ষুধাটা রয়েছে, যে প্রচন্ড আগ্রহটি রয়েছে, একটি নান্দনিক সৃষ্টিশীল রিপোর্ট করার পর যেন দুনিয়া ছেড়ে যায়। ধন্যবাদ সকলকে, আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।